শুভদা কেমন আছো? এবার পুজোয় কোথাও যাচ্ছ নাকি? তেমন কিছুই ঠিক করিনি রে। তোরা তো বেসব শুরু করেছিস দেখছি ইদানিং। তা টিকিট, হোটেল ফোটেল সব কিছুই কি? ফুডিং, লজিং, ট্রান্সপোর্ট, সাইট সিইং, ইচ অ্যান্ড এভরিথিং। শোনো, দায়িত্ব যখন নিয়েছি তখন আধা খাপছাড়া করার বান্দা আমরা নই। বাহ, খুব ভালো তো। আচ্ছা, আমাদেরও কিছু সাজেশন দে না। নিশ্চয়ই। কোথায় যেতে চাও বলো? পাহাড়, সমুদ্র না জঙ্গল? এই শুভ্র, উঠো না। উফ, কি হলো কি? দেখো, আমার মনে হয় আমরা পৌঁছে গেছি। সবাই ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সাম্য, আর তোমরা শুনছো গল্প কল্পদ্রুম চ্যানেলের আর একটি নতুন গল্প। আজ তোমাদের জন্য রয়েছে আমারই লেখা একটি ভালোবাসার গল্প, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। গল্প শুরুর আগে ছোট্ট একটা অনুরোধ, যদি তোমরা স্পটিফাই থেকে এই গল্পটি শোনো তাহলে অবশ্যই আমাদের পডকাস্ট চ্যানেলটিকে ফলো করে নেবে, এবং ইউটিউব থেকে শুনলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু যেন একদম ভুল না হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন কাহিনী, ভালোবাসার কাহিনী, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। শুভ্র, এই শুভ্র, এই উঠো না। উফ, কি হলো কি? দেখো, আমার মনে হয় আমরা পৌঁছে গেছি। সবাই ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। এখন কি? ঘুম ঘুম চোখে মোবাইলটা পকেট থেকে বের করলো শুভ্র। কামরার আলোগুলো সব কমানো আছে। সময় দেখল ভোর 4:30 বাজে। না গো, এখনো 30-40 মিনিট বাকি আছে। নর্মাল টাইমই 4:55, তারপরেও লেট ছিল বেশ কিছুক্ষণ। 5টার আগে পৌঁছানোর কোনো চান্স। বলেই পাশ ফিরে আর একবার ছোট্ট করে ঘুমের আয়োজন দেওয়ার চেষ্টা করছিল শুভ্র। চিমটির খোঁচা খেয়ে তড়াক করে উঠে পড়তে বাধ্য হলো। বিন্নির এই বদভ্যাসটা বারবার বলেও ছাড়াতে পারেনি। রাগত চোখে ওর দিকে তাকিয়ে কড়া গলায় কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ টের পেল ট্রেনের গতি ক্রমশ মন্থর হয়ে আসছে। বিন্নি ইতিমধ্যে ওপরের বড় লাইটটা জ্বেলে দিয়েছে। ক্লান্ত ইন্দ্রিয়গুলো সজাগ হতে কিছুটা সময় লাগলো। এমনিতেই ট্রেনে আদৌ ঘুমটুম হতে চায় না শুভ্রর, সে এসি হোক বা নন এসি। তার উপর আজ তো কুছ হদ হি হো গয়া। শুভ্রদের দুটো সিট এসি 2 টিয়ারের লোয়ার বাঙ্কে পড়েছিল। ওপরের সিটে ছিল বিশাল বপু এক মারোয়াড়ি দম্পতি। রাত 11টা-12টা পর্যন্ত বিশেষ কোনো সমস্যা হয়নি, মানে ওই যতক্ষণ ওরা জেগেছিল আর কি। তারপরেই শুরু হলো আসল লীলা খেলা। প্রথমে দ্রিমি দ্রিমি বল, তারপর ডেসিবেল বাড়তে বাড়তে মুহুর্মুহু বজ্রপাতের মতো নাসিকা গর্জনপাত। উফ, একেই বলে রাজ্যটুক। এ বলে আমাকে শোন, তো বলে আমাকে। যেন ভারত পাকিস্তান বর্ডারে দুই প্রান্ত থেকে হেভি সেলিং চলছে। মিসাইলের ভয়াবহ প্রাবল্যে চারপাশ কম্পিত হলেও দুই যুযুধান প্রতিপক্ষ কিন্তু নির্বিকার, নিশ্চিন্তে স্বপ্নরাজ্যে বিচরণশীল। অগত্যা
ঘণ্টাখানে শুভ্র মোবাইলে গান শুনে গেম খেলে কাটিয়ে দিয়েছিল। ওপাশে বিন্নি কানে হেডফোন লাগিয়ে দিব্যি ঘুমিয়ে পড়েছে। ওর নাকি আবার দুলুনিতে ভালোই ঘুম হয়। যত জ্বালা সব শুভ্রর। বোধহয় রাত 2-2:30 দিকে একটু চোখ লেগেছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বোধহয় সন্ধি চুক্তি করে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, তাই একটু নিশ্চিন্তে। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো শুভ্র। ভোরের আলো ফুটতে এখনো ঢের দেরি। তবে সত্যি ওদের ট্রেনটা কোনো একটা স্টেশনে ঢুকছে। পুরো কম্পার্টমেন্টেও গুঞ্জন কলরব শোনা যাচ্ছে। রুমালে মুখ মুছে পকেট থেকে চশমা বের করে লাগাতেই বাইরের দৃশ্য সুস্পষ্ট হলো। ভারতীয় রেলের দুর্নাম গুছিয়ে জগন্নাথ এক্সপ্রেস সত্যি মিনিট 20 আগেই অন্তিম গন্তব্যে পৌঁছে দিয়েছে। 4 নম্বর প্ল্যাটফর্মের সমান্তরালে গুটি গুটি পায়ে এগিয়ে ওদের ট্রেন এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। পুরী স্টেশন। যাক, শেষমেশ নীলাচলে পৌঁছেই গেল ওরা। কদিন আগেও বাড়িতে যা পরিস্থিতি ছিল তাতে টিকিট বা হোটেল বুকিং প্রায় সব ক্যান্সেল হওয়ার উপক্রম হয়েছিল। যা হোক, শেষ পর্যন্ত অবশ্য কোনোটাই করতে হয়নি। কথায় বলে, প্রভু জগন্নাথের ইচ্ছে না হলে শ্রীক্ষেত্রে আসা সম্ভবপর হয় না। এবার বোধহয় ঠাকুর সাগ্রহে সম্মতি দিয়েছেন, তাই কোনো প্রতিকূলতাই অন্তরায় হয়নি। বিন্নি ইতিমধ্যে বিছানাপত্র সব তুলতে শুরু করে দিয়েছে। শুভ্র আলসেমে সরিয়ে হাত লাগালো। সবই তার ইচ্ছে। জয় জগন্নাথ। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে একবার অন্তত পুরী ভ্রমণ করেনি এমন বঙ্গ সন্তান বিরল। বস্তুত মহাপ্রভুর দেখানো সেই ভক্তিমার্গ থেকেই বিগত কয়েক শতকে বাঙালি জীবনে মূল্যবৃদ্ধির গুঁতো আর রক্তচাপের আধিক্য ছাড়া যদি আর কিছু ধ্রুবতারার মতো শাশ্বত হয়ে থাকে, তা হলো সবার প্রিয় দীপুদা। যে কোনো মাস্তুত পিস্তুত দাদার থেকে এই দাদা অবশ্যই কম আপনতর নয়। প্রেমিকার দেওয়া ছ্যাঁকা থেকে নববধূর লাজুক হাসি, জীবনের বীজগণিতের খাতায় অনেক কিছুরই সাক্ষী হলো এই 3 ধাম: দীঘা, পুরী আর দার্জিলিং। মধ্যবিত্তের ভাষায় কম পয়সায় পুষ্টিকর খাদ্য। স্বাস্থ্য বিকাশ থেকে অন্তরের আয়াস, 16 আনা পয়সা উসুল। শুভ্র এই অলিখিত নিয়মে ব্যতিক্রম ছিল না। যতদিন না ডানা গজায়নি ততদিন অভিভাবকদের সঙ্গে আর কলেজ ট্যুরে বন্ধুবান্ধবদের সঙ্গে টুকটাক অনেক জায়গাতেই গিয়েছে। তারপর বিয়ের পর বিন্নিকে নিয়ে এই বছর 2 হলো বেরোতে শুরু করেছে। তবে ভ্রমণ ইচ্ছেটা ওর প্রবল হলেও কুষ্ঠিতে বোধহয় প্রতিবারই কিছু না কিছু বাধা থাকে। এবারও সেটা কম ভোগায়নি। যথাসময়ে সে প্রসঙ্গে আসা যাবে। আপাতত এই দম্পতি কি করছে সে বিষয়ে মনঃসংযোগ করা যাক। আগেই ঠিক করে নেওয়া হয়েছিল যে সাইট সিইংয়ের জন্য গাড়ি শেয়ারিংয়ের কোনো ঝামেলায় ওরা যাবে না। দুজনের জন্য আলাদা গাড়ি ভাড়া নিতে যত খরচ হোক ম্যানেজ করে নেওয়া যাবে। গত বছর পাহাড়ে ঘোরার সময় এ নিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কোন পরিবার কোন স্পটে কতক্ষণ সময় নিয়ে ঘুরবে বা গাড়ির সবচেয়ে আরামদায়ক সিটটা দখলে রেসে দৌড়াবে, এ বিষয়ে ওদের তিক্ত অভিজ্ঞতাই এবারে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এক ঘিয়ে ভাজা রোদ্দুরে ট্রাভেলিং এজেন্সির গাড়িটা কোনারকের 1 মাইল দূরে নামিয়ে ড্রাইভার হাত তুলে জানালেন, এবার 2 পাই ভরসা। অগত্যা টুপি, ছাতা, চশমা এঁটে গুটি গুটি পায়ে দুজনায় নাক বরাবর হাঁটা দিল। অনেক দূর থেকেই অবশ্য মন্দির শীর্ষ দেখতে পেয়ে অন্তরে শিহরণ জাগে। যদিও বুড়িবালামের রাজ্যে এর আগে বাল্যকালে শুভ্র বুড়ি ছোঁয়ার মতো করে ছুঁয়ে গিয়েছিল, কিন্তু সে অনেকটাই আধো নিদ্রা আধো জাগরণে স্বপ্ন দেখার মতো। স্মৃতি মোটেও সুস্পষ্ট নয়।
এবারের দেখা তাই প্রথম দেখা বলে আরামসে চালিয়ে দেওয়া যেতে পারে। মূল চত্বরে প্রবেশের আগে টিকিট কাটার একটা ব্যাপার আছে। কাউন্টারের সামনে ভিড় নেহাত কম নয়। এখন দাঁড়ালেও মিনিট 20 আগে প্রবেশপত্র হস্তগত করা সম্ভব হবে না। মধ্যাহ্নের গনগনে আঁচের তলায় দাঁড়িয়ে দুজনেই যখন ভাবছে কি করবে, এমন সময় মাটি ফুঁড়ে মুশকিল আসান নিজেই অবতীর্ণ হলেন। তিনি এখানকার লোকাল গাইড। হাতে আদ্যিকালের লম্বা শিকওয়ালা ছাতা, কপালে লাল সাদা তিলক। ওনার খোলাখুলি অফার, গাইড নিলে টিকিটের লম্বা লাইন থেকে বাইপাস করে সোজা ভেতরে ঢোকার পথ মসৃণ হয়ে যাবে। দক্ষিণা মাত্র 500 টাকা। দরাদরি করে 350-তে রফা হলো। ইতিহাসের কচকচি থেকে প্রাচীন স্থাপত্যের সৌন্দর্যই বেশি দৃষ্টি আকর্ষণ করে শুভ্রর। তবে গাইডের হেল্প নিলে সেই তথ্য অবশ্যই গল্প ছলে শুনতেই মন্দ লাগবে না। কোণারকের সূর্য মন্দির সম্পর্কিত কিছু কিছু বিষয় অবশ্য আগেই শোনা ছিল। পুজো টুজো যে কোনো কালে এখানে হয় না সেটাও অজানা নয়। মন্দির গাত্রের অপূর্ব সব শিল্পকলা দেখতে দেখতে যেটা চোখ আড়ালো না সেটা হলো বিভিন্ন ভঙ্গিমায় মিথুনরত নরনারীর মূর্তির প্রাচুর্য। বেশ চমক লাগার মতোই ব্যাপার। কয়েক হাজার বছর আগেও প্রাচীন ভারতের জীবনশৈলী যে কত আধুনিক ছিল তা সহজেই অনুমেয়। ধর্মাচরণের সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনের প্রতিটি খুঁটিনাটি কত নিখুঁতভাবে পেলে পাথরের ওপর ফুটিয়ে তোলা হয়েছে। কথিত আছে, কৃষ্ণের পুত্র শাম্ব কুষ্ঠরোগাক্রান্ত হলে কোণারকে দীর্ঘ 12 বছর সূর্যদেবের আরাধনা করে সুস্থতা লাভ করেছিলেন। তারপর নাকি উনিই প্রতিষ্ঠা করেন এই মন্দির, যদিও ঐতিহাসিকদের ভিন্ন মত। গঙ্গা বংশের রাজা নরসিংহদেব 13শ শতাব্দীতে এই মন্দির নির্মাণ করেছিলেন। তারপর দীর্ঘ সময় এই মন্দির জনসমক্ষের অন্তরালে চলে যায়। 1904 সালে লর্ড কার্জনের উদ্যোগে এই অলৌকিক স্থাপত্য ফের দ্রষ্টব্য স্থানের মধ্যে অন্যতম হয়ে ওঠে। গাইড বাবুটি বাংলা আর উড়িয়া ভাষার অদ্ভুত এক পাঁচন শোনাতে শোনাতে প্রায় 5 বাড়ি মেরে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। কত কি খুঁটিনাটি বিষয় আছে দেখার, এত তাড়াহুড়ো করলে কি হয়? বেশ বিরক্ত হলো শুভ্র। বিন্নিকে অবশ্য ইতিহাসের নিরস আখ্যান শোনার থেকে মোবাইলে সেলফি তুলতে বেশি আগ্রহী দেখা গেল। একটু পিছিয়ে পড়েছিল, ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকাতেই হেসে ফেলল শুভ্র। একটা গোলাপি কালারের বাহারি টুপি পরে এপাশ ওপাশ ঘাড় বেঁকিয়ে নিজস্বী বিভিন্ন পরীক্ষামূলক ছবি একটার পর একটা তুলেই যাচ্ছে। হাতছানি দিয়ে বিন্নিকে কাছে ডেকে মন্দিরের দেওয়ালে ছবিগুলোর দিকে ইশারা করে কটাক্ষ করল শুভ্র। ছবি টবির দিকে এতক্ষণ বিশেষ মনোযোগ দেয়নি বিন্নি, তাই এই সুপ্রাচীন স্থাপত্যের অনন্ত পর্ণমোচী কীর্তিগুলো বুঝতে একটু সময় লাগলো। তবে পলকে ব্যাপারটা ধরে ফেলে এ মা, ইস, ছি 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 ইত্যাদি বিশেষণ প্রয়োগ করে ওর পেটেন্ট চিমটি কেটে অন্যদিকে পালালো। আর শুভ্র ওর সবেধন নীলমণি ছোট্ট ডিজে ক্যামটা বাগিয়ে গাইডের পিছু নিল। মেমোরি চিপের স্মৃতি প্রকোষ্ঠ হু হু করে ভরে উঠতে লাগলো অপূর্ব ভাস্কর্য আর পুরাকীর্তি নিদর্শনে স্থির চিত্রে। সময়ের করাল গ্রাসে কত মূর্তি স্থান বিশেষে ক্ষয়িষ্ণু আর ভগ্নপ্রায়, কিন্তু তাতেও যেটুকু শিল্প সুষমা আর কলা নৈপুণ্য এখনও বিদ্যমান আছে তাতে সীমাহীন বিস্ময়ে স্তব্ধ হয়ে যেতে হয়। মনে মনে সেই অজ্ঞাত প্রাচীন শিল্পী আর শ্রমিকদের কুর্নিশ জানালো শুভ্র, যাদের নাম কখনো ইতিহাসের পাতায় অথবা রাজ প্রশস্তির শিলালিপিতে স্থান পায় না, কিন্তু তাদের জাদু স্পর্শে নিষ্প্রাণ প্রস্তরখণ্ড অমরত্ব লাভ করে। শুভ্র
শুভ্র আর বেন্নির পুরী বেড়ানোর গল্প তো আমরা শুনবই, কিন্তু এবারে পুরী আসার আগে আরও একটা জায়গায় ওদের যাওয়ার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা কিভাবে শেষ মুহূর্তে বানচাল হয়ে গেল সেটা এবার শুনে নেওয়া যাক। লাল কমল আর নীলকমল, না না, রূপকথার গল্প বলছি না। শুভ্রদের পাড়ার দুই যমজ ভাই, ওর থেকে বয়সে 4-5 বছরের ছোটই হবে। অতি সংক্ষিপ্ত পরিচয় দিতে গেলে একটাই বিশেষণ ওদের জন্য খুব প্রযোজ্য: শিক্ষিত বেকার। পড়াশোনায় খারাপ ছিল না কেউই, কিন্তু এই চাকরির মাগি গন্ডার বাজারে যা হয়, বছরখানেক এদিক ওদিক ঘোরাঘুরি করেও যখন বিশেষ কিছু সুবিধা করে উঠতে পারল না, তখন পাড়ার মোড়েই একটা ছোট দোকান শুরু করলো। জেরক্স, মোবাইল রিচার্জ, ইলেকট্রিক বিল এইসব দিয়ে আরম্ভ করেছিল। তারপর একটু বিক্রি বাটা বাড়তে একদিন দেখা গেল ব্যানার ফেস্টুন লাগিয়ে ছোটোখাটো একটা ট্যুরিজম অফিস বানিয়ে বসে আছে। পাড়ার অনেককেই ওরা ধরেছিল টুকটাক বুকিং করে দেওয়ার জন্য। শুভ্র ব্যতিক্রম ছিল না। একদিন বাজার করে ফেরার সময় নীলু ওকে রাস্তায় ধরল। যমজ হলেও দুজনকে আলাদা করে চিনতে খুব একটা অসুবিধে হয় না। নীলুর চেহারা একটু চোয়াড়ে গোছের। সাম্প্রতিক ফ্যাশন ট্রেন্ড মেনে কানের পিছন থেকে ঘাড়ের বাউন্ডারি লাইন অবধি মিলটাইদের মতো মিহি করে ছাঁটা চুল, আর মুখে সর্বদাই চুইনগাম জাতীয় কিছু একটা নিয়ে অনবরত জাবর কেটে চলেছে। বেশিরভাগ সময়ই বুলেট চালিয়ে পাড়া কাঁপিয়ে ঘুরে বেড়ায়। তুলনায় লালুর চেহারা একটু গোলগাল। বহিরঙ্গে সৌন্দর্য বিকাশে ততটা পটু নয়, কিন্তু চেহারায় কিছুটা মিষ্টতা আছে। স্মার্টফোন আর ইন্টারনেটে ফাস্ট যুগে এখন ট্রেনের টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং সব ঘরে বসেই হয়ে যায়। বিগত কয়েক বছর শুভ্ররা যেখানেই বেড়াতে গেছে সব কিছুর বুকিং ও নিজেই করে নিত। ভ্রমণ সঙ্গী কাউকে পাওয়া গেলে ভালোই, নইলে কর্তাগিন্নি দুজনেই যথেষ্ট। শরীর ভালো থাকলে মাঝে মধ্যে বাবা মাও সঙ্গ দিয়েছে। শুভদা কেমন আছো? এবার পুজোয় কোথাও যাচ্ছ নাকি? তেমন কিছুই ঠিক করিনি রে। এই গতবার পাহাড়ে গিয়েছিলাম তোর বৌদিকে নিয়ে। বাবার শরীরটা ভালো ছিল না বলে নিয়ে যেতে পারিনি। এইবার ভাবছি ওদেরকেও নিয়ে বেরোবো। বাজারে ব্যাগটা নামিয়ে শুভ্র হাত বাড়ালো। নীলু ইতিমধ্যে একটা সিগারেট অফার করেছে। উদ্দেশ্য পরিষ্কার, খানিকক্ষণ শুভ্রকে আটকে রাখা। পুজোর বুকিং তো সব শুরু হয়ে গেছে গো। ট্রেনের টিকিটও এই হপ্তাহ দুয়েকের মধ্যে খুললো বলে। এখন থেকে প্ল্যানিং না করলে পরে কিন্তু বেশ চাপ হয়ে যাবে। ঠিকই বলেছিস। আসলে এই লাস্ট মাস দুয়েক অফিসের কাজের চাপটা একটু বেশি ছিল, বুঝলি। তাই এই ঘুরতে টুরতে যাওয়ার ব্যাপারে আর ভাবা হয়ে ওঠেনি আর কি। তো বলছি, তোরা তো বেসব শুরু করেছিস দেখছি ইদানিং। তা টিকিট, হোটেল ফোটেল সব কিছুই কি? ফুডিং, লজিং, ট্রান্সপোর্ট, সাইট সিইং, ইচ অ্যান্ড এভরিথিং। শোনো, দায়িত্ব যখন নিয়েছি তখন আধা খাপছাড়া করার বান্দা আমরা নই। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। এই তো গত মাসে এই মৌলিকদের 10-12 জনের গ্রুপের ঋষিকেশ, হরিদ্বার, লক্ষ্মণঝোলা এই উত্তরাখণ্ডের পুরো ট্যুরটাই অ্যারেঞ্জ করে দিলাম। বাহ, খুব ভালো তো। আচ্ছা, আমাদেরও কিছু সাজেশন দে না। নিশ্চয়ই। কোথায় যেতে চাও বলো? পাহাড়, সমুদ্র না জঙ্গল? সিগারেটে গোটা কয়েক টান দিতে দিতে একটু ভাবল শুভ্র। পাহাড় গত বছরই ঘুরে এসেছে, আর সমুদ্র চাইলেই যখন খুশি দীঘা পুরী ঘুরে আসাই যায়। বরং দূরে কোথাও প্ল্যান করা যেতে পারে। ভাবতে ভাবতেই হঠাৎ রাজস্থানের কথা মনে পড়ল। এর আগে যখন নিজে ছোটোখাটো ট্যুর অ্যারেঞ্জ করেছিল তখনই দেখেছিল রাজস্থান বেশ সময় আর খরচ সাপেক্ষ। নিজে থেকে সমস্ত হোটেল, গাড়ি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলে সেটা বেশ বড়সড় বাজেটে দাঁড়িয়ে যাবে। তার চেয়ে কোনো ট্রাভেলিং এজেন্সি হেল্প নিলে বা ছোটোখাটো গ্রুপের সঙ্গে ভিড়ে গেলে অনেকটাই কম খরচে হয়ে যাওয়ার কথা। ছোটবেলায় সোনার কিল্লা দেখার পর থেকেই ওই বালুকাময় রাজ্যটার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ ছিলই। এতদিন নানা কারণে হয়ে ওঠেনি। এবার একটা চান্স নেওয়া যেতেই পারে। সেদিন আর বেশিক্ষণ দাঁড়ায়নি শুভ্র। নীলুকে একটা ছুটির দিন দেখে ওদের বাড়িতেই ডেকে নিয়েছিল। ট্রেনের টিকিট, হোটেল ইত্যাদি সব কিছু মিলিয়ে কম করেও মোটামুটি 50,000-এর কাছাকাছি বাজেট দাঁড়িয়ে গেল।
তার মধ্যে 50% অ্যাডভান্স করতে হবে। শুভ্র একটু দোটানায় পড়ে গেল। এতগুলো টাকা এমন একটা আনকরা ছেলের হাতে দিতে হবে? পাড়ার পরিচিত বটে, কিন্তু আজকাল কতজনকেই বা আর বিশ্বাস করা যায়। মা ভরসা জোগালো শেষমেশ। লালু নীলু নিজেদের বাড়ির ছেলের মতোই, জন্মস্থক ওদের দেখে আসছে, কোনো খারাপ রিপোর্ট নেই, নিশ্চিন্তেতেই ভরসা করা যেতেই পারে। বাবারও তাই মত। এরপর আর আপত্তির কোনো কারণ থাকতে পারে না। কড়কড়ে 25,000 টাকা গুনে একটা রসিদ দিয়ে নীলু বিদায় নিল। যাওয়ার আগে বলে গেল হপ্তা 2 পরে ট্রেনের টিকিট কাটা হয়ে গেলে ও নিজেই এসে বাড়িতে দিয়ে যাবে। ওদের আর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এরপর যা ঘটল তা শুধু মাথা ব্যথারই নয়, একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। 2 সপ্তাহ বলে যখন গোটা মাসটাই ফুরিয়ে গেল, তখন টনক নড়ল সবার। খোঁজ খবর নিতে গিয়ে চক্ষু চড়ক গাছ। দেবতা ইতিমধ্যে তার বাহন বুলেট সমেত উধাও। নীলকমল পাড়ারই একটি মেয়েকে নিয়ে উধাও হয়েছে, আর লাল কমলকে পুলিশ গারদে পুরেছে। পাড়ার ফিসফাস উড়ো খবর থেকে যা জানা গেল, বাড়ির অমত থাকায় নীলু ওর প্রেমিকাকে নিয়ে ফেরার হয়েছে। পুলিশ মেয়ের বাড়ির অভিযোগে নীলুকে না পেয়ে শেষমেশ প্ররোচনার দায়ে লালুকে ধরেছে। দোকানপাট বন্ধ। বাড়ি গিয়েও বিশেষ লাভ হলো না। ওদের বৃদ্ধ বাবা মা নিজেরাই দিশেহারা। এই মুহূর্তে অতগুলো টাকা ওদের পক্ষেও ফেরত দেওয়া সম্ভব নয়। নীলু বোধ হয় অনেকদিন থেকেই মতলব কষছিল। শুধু দোকানেরই নয়, নিজেদের বাড়ি থেকেও বেশ কিছু টাকা পয়সা সরিয়েছে। সুব্রতের মতো পাড়ার আরও কয়েকজন এভাবে টাকা দিয়ে প্রতারিত। ব্যর্থ আক্রোশে আঙুল কামড়ানো ছাড়া এই মুহূর্তে করণীয় কিছু নেই। লালু হেফাজত থেকে ফিরলে হয়তো একদিন টাকাগুলো ফেরত পাওয়া যাবে, কিন্তু আপাতত পুজোর ছুটির প্ল্যানটা পুরো চলে গেল। নতুন করে অন্য কিছু পরিকল্পনারও বিশেষ ইচ্ছে ছিল না। তবে শেষ পর্যন্ত ঘরে বসেও ছুটি কাটাতে মন চাইল না। তৎকালে টিকিট কেটে বিন্নিকে নিয়ে পুরী চলে এলো শুভ্র। মা বাবাকেও নিয়ে আসতে চাইছিল, কিন্তু ওরা গ্রামের বাড়িতে গেলেন পারিবারিক পুজো কাটাতে। তো এই হলো ইতিহাস। মজার বিষয় হলো, রাজস্থান হোক কি পুরী, বিন্নি যে কোনো জায়গাতেই যেতে কোনো আপত্তি নেই। ও শুধু ঘুরতে বেরোলেই খুশি। তবে বেশি ভিড়ভাট্টা বা গ্যাঞ্জাম পছন্দ নয়। ভিড় দেখলেই থমকে শুভ্রর হাত ধরে অন্যদিকে টান দেয়। দিন কয়েক হলো ওরা কোনারক, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি এসব ঘোরার পর একদিন চিল্কা লেকটাও দেখে এলো। ডলফিন এতদিন শুধু ছবিতেই দেখেছিল, এবার বোটে বসে ঢিল ছোড়া দূরত্বে লেকের জলে এই জলচর জীবগুলোকে দেখতে পেয়ে সত্যিই মন উদ্বেল হয়ে গেল। আফসোস একটাই, ক্যামেরা বন্দি করা গেল না। পুকুরের জলে রাঘব বোয়ালের ঘাই মারার মতোই এরাও ক্ষণিকের তরে দেখা দিয়ে ফের পালায়। তবে অন্তিম আর প্রধান দর্শনীয় স্থান অবশ্যই শ্রী জগন্নাথ ধাম মন্দির। আগামীকাল ফেরার ট্রেন। আজ ভোর ভোর কর্তাগিন্নি স্নান সেরে পুজো দিতে যাওয়ার জন্য একদম রেডি। কথা ছিল 6টার মধ্যেই পান্ডা এসে ওদের মন্দিরে নিয়ে যাবে। এদিকে ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 7টার দিকে ঢলে পড়লেও পান্ডা বাবুটির দেখা নেই। বুদ্ধি করে ফোন নাম্বারটাও নেওয়া হয়নি যে খোঁজ নেওয়া যাবে। এদিকে দেরি করা মানেই ভিড় বাড়বে। নিজেরাই বেরিয়ে পড়বে কিনা ভাবছিল, এমন সময় হেলতে দুলতে তেনাকে আসতে দেখা গেল। মন্দির চত্বরে কিছুটা আগেই অটো থেকে নেমে পড়তে হলো। বাকি পথটুকু হেঁটেই যেতে হবে। এত সকালেও লোক সমাগম মন্দ নয়। পান্ডাটি অবশ্য বেশ করিতকর্মা। দক্ষিণ দুয়ারের কাছে জুতো রেখে প্রধান দুয়ারের শর্টকাট লেনটি দিয়ে ওরা মূল মন্দির চত্বরে পৌঁছে গেল। আগে অবশ্যই জগন্নাথ দেবের দর্শন, কিন্তু মূল দরজা পেরোনোর আগেই মনে মনে প্রমাদ গুনল শুভ্র। হঠাৎ একদল পুণ্যার্থী কোথাতেই ওদের লাইনের মাঝে ঢুকে পড়েছে। বোধহয় কোনো পান্ডার কারসাজি হবে। চেহারা আর বেশভূষা দেখে বাঙালি বলে মনে হলো না। ক্ষণে ক্ষণে ঊর্ধ্ববাহু হয়ে ওরা বিজাতীয় ভাষায় ভক্তিগীতি গেয়ে চলেছে। ইষ্ট দেবতাকে স্মরণে প্রাবল্যে আশপাশের দিকে ওদের বিশেষ ভ্রুক্ষেপ নেই। সুব্রত সন্দেহ হলো
ওরা চোখ খুলে রেখে হাঁটছে কিনা। ঠেলাঠেলি শুরু হয়ে গেল আচমকা। মন্দিরে ঢোকা থেকেই বেন্নির হাত শক্ত করে ধরে রেখেছে শুভ্র। এবার মুঠির জোর বাড়াতে ওর দিকে তাকাতেই দেখলো বেচারির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। কোনো জায়গায় না থেমে আমার সাথে সাথে এগিয়ে চলো। শুভ্র সাহস জোগালেও বেন্নি খুব একটা আশ্বস্ত হয়েছে বলে মনে হলো না। পান্ডাটি সামনেই ছিল। যতটা সম্ভব হাত দিয়ে ভিড় ঠেলে নিজস্ব ভাষায় লোকজনকে ধমকে সামনে এগিয়ে চলেছে। ওরা না হয় অভ্যস্ত, কিন্তু শুভ্ররা পড়ল মহা ফাপড়ে। পেছোবার উপায় নেই। এদিকে সম্মুখে সমর। চারপাশ থেকে খুব চাপ আসছে বলে বিন্নিকে নিজের সামনে এগিয়ে দিল শুভ্র। নিজে দুহাত দিয়ে উদ্বেলিত ভক্তদের যতটা সম্ভব ঘিরে সামনের দিকে এগিয়ে চলল। মনে মনে কাউন্টডাউন চলছে, মানে মানে এখান থেকে অক্ষতভাবে বেরোতে পারলে হয়। বিন্নি উদ্বিগ্ন মুখে বারবার ঘাড় ঘুরিয়ে শুভ্রকে দেখার চেষ্টা করছিল বলে ওকে মৃদু ধমক দিল। আরে সামনের দিকে তাকিয়ে হাঁটো, না হলে হোঁচট খাবে তো। আমি আছি, আমি ঠিক পেছনেই আছি, চিন্তা করো না। পথ খুব একটা প্রশস্ত নয়। তার উপর স্থানে স্থানে মন্দির সংস্কারের জন্য যে ভাড়াগুলি বাঁধা হয়েছে তাতে ভেতরের জায়গা আরও সংকীর্ণ হয়ে গেছে। এইটুকু পথ পার করতেই যেন যুগ অতিবাহিত হয়ে যাবে। একটা মোড় ঘুরতেই অবশ্য দর্শন মিলল তিনজনেরই, শ্রী জগন্নাথ, বলরাম ও মাঝে সুভদ্রা। ক্ষণিকের জন্য কপালে দুহাত ঠেকিয়ে চোখটা একটু বুজেছিল শুভ্র। তার মধ্যেই যা হয়ে গেল সেজন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। পুলিশের লাঠিচার্জের কথা শোনা ছিল, সৌভাগ্যবশত পিঠে পড়েনি কখনো। এখানেও অতি ভক্তিমান দর্শনার্থীদের সামাল দিতে পাটকাঠির মতো কিছু একটা সরু লাঠির গোছা বানিয়ে সেবায়িতরা সমানে মাথায় টোকা মেরে চলেছে। পেছন থেকে সঠিক কি হয়েছে বোঝা গেল না। হঠাৎ শুভ্র দেখল সামনে কিছু উত্তেজিত মানুষের চিৎকার, আর সেবায়িতে তাদের ছত্রভঙ্গ করার জন্য ব্যাপক লাঠিপেটা। মুহূর্তে হুড়োহুড়িটা যেন কয়েকশো গুণ বেড়ে গেল। বিন্নি আর শুভ্রর মাঝে 4-5 জন ঢুকে পড়ে ওদের দুজনকে ছিটকে আলাদা করে দিল। সব রাস্তাই অবশ্য একদিকেই বেরোচ্ছে। দিশেহারা হয়ে শুভ্র এগোনোর চেষ্টা করল, কিন্তু এতগুলো মানুষকে ঠেলে সরু পথ দিয়ে বাইরে বেরোতেই বেশ দেরি হয়ে গেল। পান্ডার খোঁজ নেওয়া নিরর্থক। বিন্নি একা কি করবে ভাবতেই শুভ্রর খুব চিন্তা হচ্ছিল। কোনো রকমে ঠেলে গুঁজে বাইরে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো এপাশ ওপাশ তাকাতে লাগলো। এখানে ভিড়টা বেশ পাতলা হয়ে এসেছে, তাও একরাশ কালো মাথার মাঝখানে চট করে বিন্নিকে শনাক্ত করা খুব মুশকিল। না, চিন্তার কিছু ছিল না। প্রভু তার আপন গৃহে কোনো বিপর্যয় হতে দেননি। একটা বিশাল বটগাছের নিচে একটু ফাঁকায় চিন্তান্বিত মুখে বিন্নি দাঁড়িয়ে আছে। ছুটে ওর কাছে যেতেই দুহাত দিয়ে শুভ্রর বাহু চেপে ধরল। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, ছলছল রক্তিম দুই চোখ। এক হাত বাড়িয়ে বেন্নির কাঁধ ছুঁয়ে ওকে নিয়ে একটু খোলা জায়গার দিকে এগিয়ে যেতে যেতে ঈশ্বরকে মনে মনে অসংখ্যবার ধন্যবাদ জ্ঞাপন করল শুভ্র। মাত্র কয়েক মিনিটের হয়তো এই বিচ্ছেদ, কিন্তু তার বেদনা ছিল সীমাহীন। আর প্রাপ্তি হয়তো ঈশ্বর প্রাপ্তির সমান। কত তুচ্ছ পার্থিব বস্তুর জন্য আমরা লালায়িত থাকি। হয়তো আসল সম্পদ আমাদের সঙ্গেই থাকে চিরকাল, শুধু যা তাকে নতুন করে খুঁজে পাওয়ার অপেক্ষা। ভালোবাসার সব কথা তো শুধু আর বাক্য বিনিময় হয় না, কথা কিছু কিছু বুঝে নিতে হয়। শুধু বুঝে নিতে হয়, কথা কিছু কিছু শুধু চোখে চোখে হয়। কথা কিছু কিছু শুধু বুঝে নিতে হয়,
কথা কিছু কিছু শুধু চোখে চোখে হয়। ভালোবাসার কথা, ভালোবাসার ব্যথা শুধু জানে হৃদয়। কথা কিছু কিছু শুধু বুঝে নিতে হয়। কথা কিছু কিছু শুধু চোখে চোখে হয়। কথার মেলা, না বলা কথার বোঝা, শুধু জানে হৃদয়। কথা কিছু কিছু শুধু বুঝে নিতে হয়। কথা কিছু কিছু শুধু চোখে চোখে হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আজকের ভালোবাসার কাহিনী কথা কিছু কিছু বুঝে নিতে হয়। গল্পে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন দেবায়ন মুখোপাধ্যায়, বিন্নি শুভ স্বপ্না মুখোপাধ্যায় এবং নীল সৌরভ সাহা। গল্প কথকের ভূমিকায় ছিলাম আমি সাম্য। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, কিন্তু গল্প কল্পদ্রুম চ্যানেলে আগামী দিনে আপনাদের জন্য থাকবে এমনই ভালোবাসার অনেক নিত্য নতুন স্বাদের গল্প। এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সেই অনুরোধটা আরেকবার জানিয়ে রাখবো। আর যদি স্পটিফাই কিংবা অ্যামাজন মিউজিক থেকে আমাদের এই গল্পটি শুনে থাকেন তাহলে অবশ্যই টুক করে ফলো করে নেবেন। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে থুড়ি, শোনা হচ্ছে আগামী গল্পে। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।